আবুল মনসুর আহমদের আয়না, বাইরে ব্যঙ্গ, ভেতরে সমাজের মর্মবেদী কান্না। পাঠ করছি নাফিস সাদিকের পর্যালোচনা, রুয়ার মিডিয়া থেকে। সময় এবং সমাজকে ধারণ করে যেসব মনীষী বাঙালির জীবনে শ্রদ্ধা এবং ভালোবাসার বিশেষ আসনে ঠাঁই পেয়েছেন, তাদেরই একজন আবুল মনসুর আহমদ। ধর্মীয় ও রাজনৈতিক কুসংস্কার, বিরোধ, ভণ্ডামি এবং ধর্মব্যবসার বিপক্ষে তিনি সারা জীবন সোচ্চার ছিলেন। সুতীক্ষ্ণ দৃষ্টিতে মানুষের বিভ্রম এবং বিপথগামিতাকে তিনি যেমন নিষ্ঠার সাথে লক্ষ্য করেছেন, একই সাথে তা হাস্যরসের মাধ্যমে তুলে ধরে তার অন্তর্হিত বেদনাটুকু পাঠকের অন্তরে জাগ্রত করার চেষ্টা করেছেন। এজন্যই তার পক্ষে আদু ভাইয়ের মতো সূক্ষ্ম রসবোধসম্পন্ন সুপরিচিত হাস্যরসের গল্প লেখা যেমন সম্ভব হয়েছে, একই সাথে সমাজে জেঁকে বসা পীরপতার কুৎসিত দিকগুলোকে যথাযথ রূপে উপস্থাপন করতে হুজুর কেবলার মতো কালজয়ী শক্তিশালী গল্পও তিনি লিখতে পেরেছেন। কথাসাহিত্যিক, রাজনৈতিক, রাজনীতিবিদ, একজন বহুল পরিচয়ের মানুষ হওয়া সত্ত্বেও সময়ের সাথে সাথে তাই তার সাহিত্যিক পরিচয়টি ক্রমশ মুখ্য হয়ে উঠেছে এবং তার সব রচনার মধ্যে ব্যঙ্গ রচনা বাংলা সাহিত্যে ব্যাপকভাবে সমাদৃত। অন্য সব রচনাকে বাদ রাখলেও এই ব্যঙ্গ রচনাগুলোর জন্য তিনি বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আবুল মনসুর আহমদ রচিত সর্বাধিক সমাদৃত ব্যঙ্গ গল্পের সংকলন আয়না। 1935 সালে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় এবং লেখকের জীবদ্দশাতেই এই বইটির 7-8টি সংস্করণ বের হয়েছিল। আয়নার বেশিরভাগ গল্পই 1922 থেকে 1929 সালের মধ্যে রচিত এবং সওগাত পত্রিকায় বিভিন্ন সময়ে তা প্রকাশিত হয়। তৎকালীন সমাজের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় কুসংস্কারগুলোকে যথার্থরূপে প্রতিফলিত করে আয়না বাংলা সাহিত্যের ব্যঙ্গ রচনার ধারায় একটি অনন্য সংযোজন। রক্ষণশীল মুসলমান পরিবার ফরাজি বংশে আবুল মনসুর আহমদের জন্ম। অত্র অঞ্চলে মোহাম্মদী ঐতিহ্যের ধারক ছিল ফরাজি পরিবার। জীবনকালে তার সর্বশেষ প্রকাশিত গ্রন্থ আত্মকথায় তিনি তার পারিবারিক পরিবেশকে গৌড়ামির পরিবেশ হিসেবেই উল্লেখ করেছেন। শৈশবে তিনিও ধর্মকর্মে অত্যাধিক মনোযোগী এবং উৎসাহী হয়ে পড়েন। ফলস্বরূপ পারিবারিক গৌড়ামি তার নিজের ভেতরেও ঢুকে যায়। রাত জেগে নফল ইবাদত করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়েন। এমনকি তার পোশাক আশাকেও এর প্রভাব পড়ে। নিজের টুপি নিষ্ঠা সম্পর্কে আত্মকথায় তিনি লিখেছেন, টুপি ছাড়া আমি কোথাও যাইতাম না, স্কুলে মক্তবে তো নয়, ক্লাসে কখনো মাথা হইতে টুপি নামাইতাম না। আমার টুপিটা ছিল লাল তুর্কি টুপি। ওই ধরনের টুপিতে মাথায় বাতাস যাতায়াতের কোনো রাস্তা ছিল না। গরমের দিনে ঘামে মাথা ভিজাইয়া যাইত, কপাল, গলা, চিপ ও ঘাড় বাহিয়া ঘাম পড়িত, তবু টুপি খুলিতাম না। শৈশবে এমন গৌড়া ধর্মভক্তি সত্ত্বেও ময়মনসিংহ জেলা স্কুলে পড়ার সময় কয়েকজন গুণী মানুষের সংস্পর্শে এসে তার মধ্যে ধর্মীয় উদারতার জন্ম নেয়। চারপাশের ধর্মীয় কুসংস্কার এবং অপসংস্কৃতির বিরুদ্ধে তিনি সচেতন হয়ে ওঠেন। এই সচেতনতা তার ধর্মবিশ্বাসকে দুর্বল না করে বরং আরও সুদৃঢ় করেছে। এই প্রসঙ্গে তিনি বলেছেন, আমি যতই মোল্লা বিরোধী, গৌড়ামি বিরোধী হয়ে উঠিতে লাগিলাম, মুসলমানদের প্রতি দরদ ও টান আমার ততই বাড়িতে লাগিল। কাজেই রক্ষণশীল ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠাই হানাফি মোহাম্মদী দুই মাযহাবের মধ্যে বিরোধসহ ভণ্ডফির এবং ধর্ম ব্যবসায়ীদের স্বরূপ তিনি খুব ভালোভাবে অনুভব করেছিলেন। তার এই পর্যবেক্ষণকে তিনি পাঠকের সামনে তুলে ধরেছেন বিশেষত ব্যঙ্গ রচনার মাধ্যমে। আয়না যেহেতু তার প্রথম গল্পগ্রন্থ, ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে তার সচেতন প্রতিবাদ বিশেষভাবে প্রতিফলিত হয়েছে এর গল্পগুলোতে। অজিত কুমারের ঘোষ তার ব্যঙ্গ সাহিত্যে হাস্যরসের ধারা গ্রন্থে লিখেছেন, ব্যঙ্গকার বড় কঠোর, বড় নির্মম। তিনি মানুষের দোষ ও ব্যাধি নগ্ন করে পৈশাচিক উল্লাসে মত্ত হয়ে ওঠেন। তার হাসি একক, দর্শক ও শ্রোতাদের মধ্যে
তা প্রতিধ্বনিত হয় না। আবুল মনসুর আহমদের হাস্যরসের এই ধারা থেকে ছিলেন সম্পূর্ণ পৃথক। সমাজ, ধর্ম এবং মানুষের প্রতি তার গভীর ভালোবাসা ও মমত্ববোধ ছিল। ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে সমাজের এসব অসঙ্গতির বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তোলাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। তার হাসি একক নয়, বরং তার রচিত সাহিত্যে সবসময় হাসির মাধ্যমে পাঠক ও লেখকের মধ্যে একটি মেলবন্ধন সৃষ্টি হয়েছে। আয়না গল্পগ্রন্থের ভূমিকায় আবুল মনসুর আহমদ বন্ধুবর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, ব্যঙ্গ সৃষ্টিতে অসাধারণ প্রতিভার প্রয়োজন। এই যেন সেতারের কান মলে সুর বের করা, সুরও বেরোবে, তারও ছিঁড়বে না। ভাষার কান মলে রস সৃষ্টির ক্ষমতা আবুল মনসুর আহমদের অসাধারণ। এ যেন পাকা উস্তাদি হাত। আবার আয়না গ্রন্থটির লেখক তার আরেক বন্ধু সুসাহিত্যিক আবুল কালাম শামসুদ্দিনকে উৎসর্গ করে উৎসর্গপত্রে তিনি লিখেছেন, বন্ধু বলছেন, এই বই আমি সবাইকে খুব হাসিয়েছি, কিন্তু এই হাসির পেছনে যে কতটা কান্না লুকানো আছে তা তুমি যেমন জানো তেমন আর কেউ জানে না। এ থেকেই পরিষ্কার হয় যে আবুল মনসুর আহমদ নিছক ব্যঙ্গরসে পাঠকদেরকে আমোদিত করার উদ্দেশ্যে এই গল্পগুলো লেখেননি, বরং সমাজ জীবনের কুসংস্কার এবং গৌরামির বিরুদ্ধে পাঠক হৃদয়ে সচেতনতা সৃষ্টি ছিল তার সাহিত্যের মুখ্য উদ্দেশ্য। আয়নার ৭টি গল্পের প্রায় সবগুলোতেই ধর্মকে ব্যবহার করে প্রতারণার আশ্রয় নেওয়া ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করা হয়েছে। এই গ্রন্থের প্রথম গল্প হুজুর কেবলায় তিনি একজন ভণ্ড পীরের স্বরূপ প্রকাশ করেছেন। ভক্তকুলকে মুগ্ধ করার উদ্দেশ্যে তিনি চোখ বন্ধ করে মিটিমিটি হেসে ওঠেন, আবার হঠাৎ করে কুদরতে ইজদানি বলে চিৎকার করে ভক্তকুলের দৃষ্টি আকর্ষণ করেন। চোখ মেলে হঠাৎ বলে ওঠেন, আমরা কত বৎসর হইল এখানে বসিয়া আছি। কিছুক্ষণ পর নিজেই আবার তার ব্যাখ্যা দেন, এখানে আসিবার পর আমি আমার রুহকে ছাড়িয়া দিয়েছিলাম। সে তামাম দুনিয়া ঘুরিয়া ৭,০০০ বৎসর কাটাইয়া তারপর আমার জেসমে পুনরায় প্রবেশ করিয়াছে। পরবর্তী সময়ে নিজের কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে নিজের মুরিদের ছোট ছেলের রজবের স্ত্রী কলিমনকে জোরপূর্বক বিয়ে করতে তিনি দ্বিধাবোধ করেন না। এই অনাচার এবং ভণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদ জানানো একমাত্র তরুণ এমদাদ আসলে লেখকের সচেতন প্রতিবাদী সত্তারই প্রতিরূপ। সে প্রতিবাদ করে বটে, কিন্তু অন্ধকারে ডুবে থাকা কুসংস্কারাচ্ছন্ন সমাজের বিরুদ্ধে একা লড়াই করা তার পক্ষে রীতিমতো অসম্ভব হয়ে ওঠে। ধর্ম ব্যবসায়ীদের ভণ্ডামির বিরুদ্ধে এমদাদের মতো হাজার তরুণের উত্থান ঘটানোর প্রয়াসই লেখক এই গল্পটি লিখেছেন। আয়নার অন্য গল্পগুলোতেও ব্যঙ্গের মাধ্যমে সমাজের ধর্মীয় ভণ্ডামি ও কুসংস্কারের প্রকাশ ঘটেছে। ধর্ম ব্যবসায়ীরা আপন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে কিভাবে কাজে লাগায় তার সরস বর্ণনার মাধ্যমে লেখক পাঠকের অন্তরে নাড়া দেওয়ার চেষ্টা করেছেন। নায়েবে নবী অথবা মুজাহিদিনের মতো গল্পগুলো তার এই প্রচেষ্টারই সার্থক ফসল। শুধু মুসলমানদের নয়, হিন্দুদের ধর্মান্ধতাকে ব্যঙ্গ করেছেন এই গ্রন্থের গৌ দেবতা কাদেশ গল্পে। স্বার্থন্যাসীরা কিভাবে যুগে যুগে ধর্মকে ব্যবহার করে আত্মনিষ্ঠার পথ খুঁজে তা সুনিপুণভাবে ফুটে উঠেছে লিডারে কম গল্পটিতে। এছাড়া ভণ্ড বিদ্রোহীদের বিদ্রূপ করে লেখা হয়েছে বিদ্রোহী সঙ্গ গল্পটি এবং হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গাকে বিদ্রূপ করে রচিত ধর্মরাজ্য গল্পটি দিয়ে গ্রন্থটির সমাপ্তি ঘটেছে। খুব সহজ ভাষায় কথা বলে মানুষের মনোযোগ আকর্ষণ করা অনেক সময় দুরূহ হয়ে পড়ে, কিন্তু কথার মাঝে দুর্বোধ্যতা থাকলে তা মানুষের মনোযোগ আকর্ষণে যথেষ্ট সহায়ক হয়। এই জন্যই হয়তোবা আমাদের সমাজের ধর্ম ব্যবসায়ীগণ তাদের বক্তব্য উপস্থাপনের সময় কথার মাঝে প্রচুর পরিমাণে আরবি ফার্সি শব্দের ব্যবহার করেন এবং সাধারণ মানুষ যে সেসব শব্দ শুনে অনেক সময় না বুঝেই মুগ্ধ হয়ে নিজেদেরকে তাদের পায়ে সঁপে দেয়। সমাজের ধর্ম ব্যবসায়ীদের এই
চিরকালীন কৌশল এবং সাধারণ মানুষের ধর্ম ব্যবসায়ীদের কাছে নিঃসংকোচ আত্মসমর্পণের দিকটি আবুল মনসুর আহমদ খুব ভালোভাবে অনুভব করেছিলেন। গোঁড়া মোহাম্মদী পরিবারে জন্ম নেওয়া তার আরবি ফার্সি শব্দভাণ্ডার যথেষ্ট সমৃদ্ধ ছিল। পাশাপাশি ধর্মীয় কুসংস্কার, মাযহাব ভিত্তিক বিরোধ এবং ধর্ম ব্যবসায়ীদের স্বরূপ সম্বন্ধে তার পরিষ্কার ধারণা থাকায় তার পক্ষে এমন বিশ্বাসযোগ্য ভঙ্গিতে এবং যথাযথ রূপে চরিত্র চিত্রণ সম্ভব হয়েছে। লেখায় পরিস্থিতির যথার্থ বর্ণনার উদ্দেশ্যে শব্দের ব্যবহারে বিশেষ মুনশিয়ানার পরিচয় দিয়েছেন আবুল মনসুর আহমদ। আরবি ফার্সি ভাষায় গুরু গাম্ভীর্য প্রকাশের পাশাপাশি সময়ের প্রয়োজনে সব ধরনের শব্দের যথার্থ প্রয়োগ ঘটিয়েছেন তিনি। আয়না শিরোনামে এই গল্পটিতে কোনো নাম গল্প নেই। লেখক আয়নায় এমন এক প্রতিচ্ছবি সৃষ্টি করতে চেয়েছেন যাতে কুসংস্কারাচ্ছন্ন সমাজ নিজেই তার আসল রূপটি দেখতে পায়। তার সময়ে এতটা বছর পেরিয়ে এসেও আয়না গল্পের চরিত্রগুলোকে এখনও সমাজে দেখা যায়। হাস্যরসের মাধ্যমে যাদের স্বরূপ প্রকাশ করে তিনি যে বিদ্রোহের ঝঙ্কার তুলেছিলেন তার প্রয়োজনীয়তা এতদিন পরেও আমরা অনুভব করি। এজন্যই আবুল মনসুর আহমদের আয়না গ্রন্থটি চিরকালীন এবং বর্তমান সময়ে এসেও অতিমাত্রায় প্রাসঙ্গিক।